বাংলাদেশকে হেনস্থা করেছে। একই ইস্যুতে এবার চীনের কাছে অসহায় হয়ে পড়ল ভারত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ ভাটির দেশ হওয়ায় বেশ ফুরফুরে মেজাজে ইচ্ছে মতো নাচিয়েছে ভারত বাংলাদেশকে। অবশ্য হাসিনার কারণে সেই হেনস্থা আরও বেশি করেছে বিগত 16টি বছর ধরে। হাসিনার ভারত প্রীতি এই হেনস্থার বড় কারণ ছিল। যদিও পানি চুক্তিগুলোর শুরু থেকেই ভারত বাংলাদেশকে তাদের খেলার পুতুল বানিয়ে রেখেছিল। এবার চীনের খপ্পরে পড়েছে ভারত। ভারতকে উচিত শিক্ষা দিতে পরাশক্তি চীন উজানে বাঁধের ব্যবস্থা করছে। ফলে এবার চীনের রক্তচক্ষুতে উদ্বেগ বেড়েছে ভারত সরকারের। কারো ওপর জুলুম করলে নিজেদের ওপরও তা কোনো না কোনোভাবে ফিরে আসে। এবার বোধ করি তাই হতে যাচ্ছে ভারতের ক্ষেত্রে। তিব্বত ও ভারত হয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদে বৃহৎ বাঁধ নির্মাণ কাজ শুরু করেছে চীন। শনিবার এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী লি সিয়াং। চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। তিব্বতে ইয়ারলুং জাংপো এবং ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত নদীর ওপর এই প্রকল্পের অনুমোদন গত ডিসেম্বরে দেয় বেইজিং। এটি চীনের কার্বন নিঃসরণ শূন্যের লক্ষ্য ও তিব্বত অঞ্চলের অর্থনৈতিক লক্ষ্য অর্জনের সঙ্গে যুক্ত করা হয়েছে। গেল রোববার 20 জুলাই এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি। চীনা সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, এই বিদ্যুৎ উৎপাদন প্রধানত অন্যান্য অঞ্চলে সরবরাহের জন্য প্রেরণ করা হবে। পাশাপাশি তিব্বতের স্থানীয় চাহিদা মেটাতেও ব্যবহৃত হবে। একবার নির্মাণ সম্পন্ন হলে এই ডাম চীনের ইয়াংসি নদীর ওপর নির্মিত রেকর্ডধারী 3 গর্জেস ডামকেও ছাড়িয়ে যেতে পারে। এতে ভারত এবং বাংলাদেশের কোটি কোটি মানুষের ওপর সম্ভাব্য গুরুতর প্রভাব পড়তে পারে। প্রকল্পে 5টি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। সিনহুয়া জানিয়েছে, এই প্রকল্পে প্রায় 1.2 ট্রিলিয়ন ইউয়ান অর্থাৎ $167.1 বিলিয়ন ব্যয় হবে। চলতি বছরের জানুয়ারিতে ভারত এই প্রকল্প নিয়ে চীনের কাছে উদ্বেগ প্রকাশ করে জানায়, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, উজানে চীনের কার্যকলাপে যেন ব্রহ্মপুত্রের নিম্ন প্রবাহের দেশগুলোর স্বার্থ ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে চীনকে সতর্ক করা হয়েছে। অন্যদিকে গত ডিসেম্বরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, এই প্রকল্পের ফলে নিম্ন প্রবাহের কোনো নেতিবাচক প্রভাব পড়বে না এবং চীন নদীর নিম্ন প্রবাহের দেশগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখবে। এদিকে শুধু নিম্ন প্রবাহের দেশগুলোর উদ্বেগই নয়, পরিবেশবাদীরাও তিব্বতের পরিবেশগতভাবে সংবেদনশীল অঞ্চলে এ ধরনের মেগা প্রকল্পের কারণে অপূরণীয় ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন। পরিবেশবিদরা বলছেন, তিব্বতের পরিবেশগতভাবে সংবেদনশীল হিমবাহ নির্ভর এই অঞ্চলে বড় ডাম নির্মাণ জলবায়ু পরিবর্তন, নদীর ইকোসিস্টেম এবং স্থানীয় জনগোষ্ঠীর ওপর অপূরণীয় প্রভাব ফেলতে পারে। হিমবাহ গলে যাওয়া, নদীর স্বাভাবিক গতি পরিবর্তন হওয়া এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়তে পারে। বিশাল এই জলবিদ্যুৎ প্রকল্পে প্রাথমিকভাবে 5টি হাইড্রো পাওয়ার স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং প্রকল্পে ব্যয় হবে প্রায় 1.2 ট্রিলিয়ন ইউয়ান অর্থাৎ $167.1 বিলিয়ন মার্কিন ডলার। এটি সম্পূর্ণ হলে ইয়াংসি নদীর ওপর নির্মিত বিশ্বের বৃহত্তম 3 গর্জেস ডামকেও অতিক্রম করতে পারে। তবে এই বাঁধ ভারত এবং বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবিকা, নদীর স্বাভাবিক প্রবাহ, কৃষিকাজ ও জীববৈচিত্র্যের উপর প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। বিশেষ করে শুকনো মৌসুমে পানির প্রবাহ কমিয়ে বা বন্যার সময় হঠাৎ পানির চাপ ছেড়ে দেওয়ার মাধ্যমে নিম্ন প্রবাহের দেশগুলোর ক্ষতি হতে পারে। চলতি বছর মে মাসের দিকে তিস্তা নদী রক্ষা আন্দোলনের জাগো বাহে তিস্তা বাঁচাই এর ব্যানারে তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে রংপুরে গণপদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল।
ওই পদযাত্রা ও সমাবেশ উত্তরাঞ্চলের জনগণের দীর্ঘদিনের দাবির প্রতি নতুন করে আন্তর্জাতিক ও জাতীয় মনোযোগ আকর্ষণ করেছিল। লালমনিরহাটসহ 5টি জেলার হাজার হাজার মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করে, যার মধ্যে কৃষক, শ্রমিক, শিক্ষার্থী ও বন্যা কবলিত জনগণ ছিল। তারা তিস্তা নদীর ন্যায্য পানির হিস্সা এবং তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের দাবি জানায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারতের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা তিস্তা সহ 54টি অভিন্ন নদীর পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তিস্তা নদীর পানি বন্টন ইস্যুতে বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। সাম্প্রতিক ঘটনাবলিতে এই ইস্যু নতুন করে আলোচনায় এসেছে, তবে এখনও কোনো চূড়ান্ত সমাধান হয়নি। তাই জনগণের এই আন্দোলনকে রাজনৈতিকভাবে কার্যকর করা এখন সময়ের দাবি। এর আগে গত মার্চে তিস্তা নিয়ে এই নদীর তীরে 2 দিন ব্যাপী ব্যাপক জনসমাবেশ থেকে দাবি উঠেছিল, জাগো বাহে তিস্তা বাঁচাই। কিন্তু ভারতের এ নিয়ে কানে তুলো দেয়া আছে। তারা বাংলাদেশের মানুষের কোনো কথা, দাবি শোনে না। এটা আন্তর্জাতিক নদী আইন অমান্য করার অপরাধ ও অপরের অধিকার কেড়ে নেয়ার জন্য এক ধরনের চাতুরি। তিস্তার পানি বন্টন নিয়ে ভারত বাংলাদেশ গত 4 দশকে 120টি মিটিং করেও কোনো সমাধান হয়নি, বরং ভারত বারবার ছলনা করে সময় ক্ষেপণ করেছে। এই অবস্থায় আবারও শুধু মিটিং করে আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্সা নিয়ে দর কষাকষি করা বোকামি নয় কি? তিস্তা পাড়ের মানুষ হতাশ হয়েছে বারবার, তাদের সাথে গোটা দেশের মানুষও হতাশ। তাদের হতাশা একেবারেই যৌক্তিক। 120টিরও বেশি মিটিং, শত শত আলোচনা, তবুও চুক্তি হয়নি। এটা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশকে সময় ক্ষেপণের ফাঁদে ফেলে রাখার একটা কৌশল মাত্র। তাহলে ভারত কি বাংলাদেশকে কখনো তিস্তা পানির ন্যায্য হিস্সা দেবে না? সংক্ষেপে ইতিহাস বলে, 2011 সালে একটি চুক্তির খসড়া তৈরি হয়েছিল, যেখানে বাংলাদেশকে প্রায় 37 ভাগ এবং ভারতকে প্রায় 42 ভাগ পানি দেওয়ার কথা ছিল। তবে পশ্চিমবঙ্গ রাজ্যের আপত্তির কারণে সেই চুক্তি সই হয়নি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তা নদীর পানি ছড়ার বিরোধিতা করেন, কারণ রাজ্যটিও তিস্তার পানির ওপর নির্ভরশীল। এরপর থেকে বিভিন্ন সময় ভারত আশ্বাস দিলেও বাস্তবে কোনো চুক্তি হয়নি। 2025 সালের প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ সম্পর্ক যে পর্যায়ে পৌঁছেছে, তাতে তিস্তার পানি বন্টন চুক্তি সুদূর পরাহত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে পুনরায় আলোচনার জন্য আগ্রহ প্রকাশ করেছে। এর মাঝে বাংলাদেশ তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের জন্য চীনের সহায়তা চেয়েছে। এই প্রকল্পের মাধ্যমে নদীর পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা উন্নত করার পরিকল্পনা রয়েছে। তবে ভারতের পক্ষ থেকে চীনের এই সম্পৃক্ততা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, যা প্রকল্পটির বাস্তবায়নে বিলম্ব ঘটাচ্ছে। তিস্তা নদীর পানি সমস্যা সাম্প্রতিক গণপদযাত্রার ফলাফল কি হতে পারে তা নিয়ে অনেক বিশ্লেষণ চলছে। তবে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে পশ্চিমবঙ্গের আপত্তি এবং বাংলাদেশের চীনের সঙ্গে ঘনিষ্ঠতা এই ইস্যুকে আরও জটিল করে তুলেছে। প্রশ্ন হলো, এই ইস্যুতে ভারতের ধীরগতির কারণ কি? কারণ হলো রাজনৈতিক, আঞ্চলিক এবং কৌশলগত। এতে পশ্চিমবঙ্গের আপত্তি রয়েছে। তিস্তা নদী পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য দিয়েই প্রবাহিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন, যদি বাংলাদেশকে পানি দেওয়া হয় তবে পশ্চিমবঙ্গে কৃষিকাজ এবং পানির যোগানে বিপদ হবে। ভারতীয় সংবিধান অনুযায়ী নদীর পানি বন্টনের মতো বিষয়গুলো রাজ্যের সম্মতির ওপরও নির্ভর করে। তাই দিল্লির কেন্দ্রীয় সরকার চাইলেও পশ্চিমবঙ্গের মতামত উপেক্ষা করে একতরফা সিদ্ধান্ত নিতে পারছে না। বাংলাদেশ চীনের সঙ্গে তিস্তা প্রকল্পে বড় ধরনের সহযোগিতার চেষ্টা করছে। ভারত মনে করে এতে দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বাড়তে পারে, যা ভারতের নিরাপত্তা স্বার্থের জন্য হুমকি হতে পারে। তাই ভারত তিস্তা ইস্যুতে বাংলাদেশকে চীনের দিকে পুরোপুরি ঠেলে দিতে চায় না, আবার নিজেও এই মুহূর্তে কার্যকর সমাধান দিতে পারছে না। এমত অবস্থায় তিস্তা পাড়ের মানুষ শুধু আন্দোলন করে, হতাশা ব্যক্ত করে, হাত মুষ্টিবদ্ধ করে প্রতিবাদ চালালেই কাজ হবে না। বাংলাদেশের শুধু দিল্লির কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বললে হবে না, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে হবে। এর সাথে তিস্তা প্রকল্পের বিকল্প উদ্যোগ নিতে হবে। এখন শুধু প্রতিবাদ নয়, সরকারকেও আন্তর্জাতিক ও কূটনৈতিক অঙ্গনে নিয়মিত সক্রিয় থাকতে হবে। পদযাত্রা, মানববন্ধন ইত্যাদি যেন
জাতীয় ঐক্যের ইস্যু হিসেবে প্রতিষ্ঠিত হয়। এতে ভারতের কাছে এটি স্পষ্ট হবে যে এটি শুধু বাংলাদেশের সাধারণ মানুষেরও মৌলিক দাবি নয়, বরং অন্তর্বর্তী সরকারেরও দাবি। তিস্তা ইস্যুতে বাংলাদেশের দর কষাকষির কৌশল কেমন হওয়া উচিত তা নিয়ে মতামত জানতে সেমিনার করতে হবে। এজন্য মাল্টিপল চ্যানেল কৌশল নিতে হবে। শুধু কূটনৈতিক আলোচনায় না থেকে বাংলাদেশ আন্তর্জাতিক মিডিয়া, গবেষণা সংস্থা, পরিবেশবাদী সংগঠন, জাতিসংঘ ইত্যাদির মাধ্যমে তিস্তা ইস্যু তুলে ধরতে পারে। এটা ভারতের আন্তর্জাতিক ভাবমর্যাদায় চাপ তৈরি করতে পারে। তিস্তায় কৌশলগত বিষয়ে পদক্ষেপের জন্য আমাদের তাহলে কি করা উচিত? আমাদের কাজ হবে নিজস্ব পানি ব্যবস্থাপনা উন্নত করে নিজেদের শক্তি বাড়ানো, আন্তর্জাতিক আদালতে মামলা করা, বিশ্ব মিডিয়া ব্যবহার করে ভারতকে চাপ দেয়া, বন্ধুত্বপূর্ণ দেশগুলোকে যেমন চীন, ইউরোপ, তুরস্ক, মালয়েশিয়া কাজে লাগিয়ে আন্তর্জাতিক চাপ তৈরি করা, প্রতিটি কূটনৈতিক বিনিময়ে তিস্তা ইস্যু জোরালোভাবে তোলা এবং সুবিধার বিনিময়ে শর্ত চাপানো। দর্শক, আজ এ পর্যন্তই। শুভ কামনা। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।